হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আজকের একটা টপিক নিয়ে আমরা কথা বলবো, যেটা না বললেও হতো কথা, কিন্তু আমার মনে হয়েছে যে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের ক্ষেত্রে, যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ মেনলি, তাদের ক্ষেত্রে এই জিনিসটা ডিসকাস করা উচিত। ঠিক আছে, যে এটা হচ্ছে এর মানে ফিউচার কি হতে পারে বা এটার কি প্রবলেম হতে পারে। ঠিক আছে, দেখো, ওবিসি কেস হয়েছে, তোমরা প্রত্যেকে জানো, এবং সেটার হচ্ছে সুপ্রিম কোর্টে কেসটা গেছে, এবং কেসটার কি পরিস্থিতি সেটা জানো। ডেটের পর ডেট হচ্ছে, একটার পর একটা ডেট আসতে চলেছে, এবং সেটা যতটুকু আমি দেখেছি ইচ্ছাকৃতভাবেই ডেট পেছানোর জন্য আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। ওকে, আচ্ছা, এই ভিডিওটার সঙ্গে সঙ্গে যাদের মনে হবে স্যার আমাদের এটা হলো না, আমাদের এই চ্যাপ্টারটা এখনও বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো বাকি আছে, তাদের জন্য ভাই এটা বলছি প্রথমেই, যে সবসময় ফোকাস করো যেটা হয়ে গেছে সেটাতে তুমি কতটা পারছো। ঠিক আছে, এটা তোমার মনে হতে পারে যে স্যার এগুলো করাননি বলে আপনি এই ক্ল্যারিফিকেশান দিচ্ছেন। ভাই, এটা একদমই নয়। আমি আজ পর্যন্ত কোনো ভিডিও এরকম বানাইনি যে সামান্য ওই শুধু ভিউ কামানোর জন্য বা ভিডিও বানাতে হবে বলে বানাচ্ছি। আজ পর্যন্ত তুমি একটা ভিডিও দেখাতে পারবে না আমি এরকম করেছি। ঠিক আছে, যে প্রত্যেক মানে কেউ হচ্ছে একটা স্পিচ দিয়েছে, সেই স্পিচে কি বলে দিয়েছে, আমরা এত চাকরি দিয়ে দেবো, আমরা অত চাকরি দিয়ে দেবো, তারপরে আমি এসে ভিডিও বানিয়ে দিয়েছি, পশ্চিমবঙ্গে একদম চাকরির বন্যা আসতে চলেছে, এরকম কোনো দিনই আমি করিনি। ঠিক আছে, যাই হোক, মেনলি ব্যাপার হচ্ছে, দেখো, তাদের জন্য বলি, অলরেডি আমার এই চ্যানেলে অ্যারিথমেটিকের তুমি যদি দেখো 142টা টোটাল ক্লাস ভাই করানো আছে, 142টা। এবং সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেগুলো রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সার, অ্যাভারেজ, পার্টনারশিপ, এলসিএম, এইসব, যেগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তুমি যে কোনো এক্সাম তুলে নাও, যে কোনো, সেটা রেলের হতে পারে, সেটা ডব্লিউবিসিএস হতে পারে, সেটা পুলিশের পরীক্ষা হতে পারে, সেটা ক্লার্কশিপ হতে পারে, এসএসসি হতে পারে, যে কোনো এক্সাম তুমি সেখানে তুলে নাও, সেখানে তুমি দেখতে পাবে মোটামুটিভাবে 70 থেকে 80% প্রশ্ন আসে হচ্ছে অ্যারিথমেটিক। ঠিক আছে, 80% প্রশ্ন আসে হচ্ছে অ্যারিথমেটিক, আর বাদ বাকি 20% প্রশ্ন আসে হচ্ছে তোমার অ্যাডভান্স ম্যাথ। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথ। তুমি সিজিএল এর ক্ষেত্রে চলে যাও, 25টার মধ্যে মোটামুটি তুমি ধরে রাখতে পারো 18টা প্লাস হচ্ছে 7টা এই রেশিওতে হয়। এবং এই 18 স্কোর করা, এইখান থেকে তোমাকে আমি বলতে পারি, তুমি এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে করে নাও, যারা জিডির পরীক্ষা দিয়ে এসছে তাদের ফিডব্যাক, যারা দিয়ে এসছো এই চ্যানেল দেখার পরে, তারা অবশ্যই ফিডব্যাক দিও, নাহলে আমার কাছে পরীক্ষা দিয়ে আসার পরে চাইলে বলবে, স্ক্রিনশট আমি টেলিগ্রামে দিয়ে দেবো। যা করানো হয়েছে 99% ম্যাক্সিমাম প্রশ্ন যা করানো হয়েছে এই চ্যাপ্টারগুলোতে, ওইখান থেকেই প্রশ্ন এসেছে। অতএব যেগুলো করানো হয়েছে ভাই সেগুলো ভালো করে করো। যে যে জিনিসগুলো বাকি আছে, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, জিওমেট্রি, সেগুলো আমি সময় মতো ঠিক করিয়ে দেবো। ঠিক আছে, কিছু কাজ চলছে, আগামী এক সপ্তাহের মধ্যে দেখতে পাবে এনটিপিসি রিলেটেড কিছু জিনিস আসছে, তারপরে গ্রুপ ডি আসবে, দেখতে পাবে। ঠিক আছে, আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই ওবিসি কেস যে চলছে সেটা নিয়ে আমাদের অ্যাজ এ স্টুডেন্ট, সরকারি চাকরির প্রার্থী হিসেবে আমাদের এই মুহূর্তে কি করা উচিত সেটা আমি তোমাকে বলবো। এরকম ধরনের প্রচুর স্টুডেন্ট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমান সময়ে, স্যার আমাদের যে কোনো একটা চাকরি হলেই হবে, এবং তার জন্য ম্যাক্সিমাম ছেলেমেয়ে, আগে যেটা ছিল হচ্ছে পিএসসির পরীক্ষার উপরে নির্ভর ছিল, কিন্তু এখন সেটা মোটামুটি হাইট যাদের আছে, হাইট ম্যাচ করছে কনস্টেবলের জন্য, তারা ম্যাক্সিমামই প্রিপারেশান নিচ্ছে পুলিশের পরীক্ষার জন্য। এবং এটা হয়েও এসেছিল, এই ট্রেন্ডটা কিন্তু 2020 লকডাউনের আগে পর্যন্ত এটা ছিল না। 2020 পরে যখন পুলিশের পরীক্ষা খুব রেগুলার নেওয়া শুরু হলো, তখন কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে ছেলেমেয়েরা শিফট হয়ে এদিকে চলে এলো, এবং পিএসসি তখন শীত ঘুমে চলে গিয়েছিল। হঠাৎ করে পিএসসি যখন জাগলো, তখন হচ্ছে কি হলো, কয়েকটা মাত্র নোটিফিকেশান বের করলো। লাস্ট 3-4 বছর, 2025-এ যদি দাঁড়িয়ে দেখি, প্রায় 5 বছরে শুধুমাত্র ডব্লিউবিসিএস পরীক্ষা নিয়েছে 3বার, একটা ক্লার্কশিপের মেন পরীক্ষা নিয়ে তার রেজাল্ট বের করেছে 2019-এ যেটা হয়েছিল সেটা, আর বাদ বাকি এরকম রেয়ার পরীক্ষা আছে যেগুলো পরীক্ষা নিয়ে ফাইনালি কমপ্লিট করতে পেরেছে পিএসসি। আমরা মেন টার্গেট করব যাদের বয়স আছে 30 বছরের মধ্যে, বয়স যাদের আছে, যারা রেলের পরীক্ষা দেওয়ার মতো বয়স যাদের আছে, যারা ফর্ম ফিল আপ অলরেডি করেছো, তাদের জন্য আমরা হচ্ছে আজকের এই জিনিসগুলো আলোচনা করব। সেটা কি, দেখো, একটা জিনিস
কয়েকটা জিনিস থেকে ভাই শিক্ষা নিয়ে নাও। সেটা হচ্ছে কি, স্কুল সার্ভিস পরীক্ষার জন্য যারা পড়েছিল তাদের আজকের পরিস্থিতিটা কি জায়গায় দাঁড়িয়ে আছে দেখো। এরকম নয় যে তারা পড়াশুনো করলে তারা অন্য চাকরি পেত না, বা আমি তাদেরকে এইটা বলতে পারি না কোনোদিনও জোর গলায় যে তুমি তো দেখছিলে তোমার পরীক্ষা হচ্ছে না, তো তুমি অন্য পরীক্ষা কেন পড়োনি। এটা আমার বা কারুর এটা বলার স্বাধীনতা নেই, বা কেউ এটা বলতে পারে না যে কারুর উপর জোর করে এটা বন্ধ হয়ে গেছিল যখন তুমি এটা কেন দাওনি। এটা সিস্টেমের ফল্ট, এটা হচ্ছে ওই স্টুডেন্টের ফল নয়। আমি এক্সপেক্ট করব, আমি বিএড করেছি, আমি মাস্টার ডিগ্রি করেছি, আমি এক্সপেক্টই করব আমি টিচার হওয়ার জন্য, বা আমার এইটা টার্গেট টিচার হওয়ার জন্য। তাহলে আমি আমার জায়গা থেকে কেন সরবো, এবং এটা অন্য কেউ কেন বলে দেবে যে তুমি সরে যাওনি বলে তোমার দোষ। কিন্তু ভাই আলটিমেটলি তুমি ভেবে দেখো, কিছু বছর পরে আলটিমেটলি সাফার কিন্তু আমি নিজে করছি। আমি যদি সেই সময় ডিসিশনটা চেঞ্জ করে অ্যাটলিস্ট রাজ্য সরকারের কোনো পরীক্ষার জন্য আমি পড়ে নিতাম, ভাই যে মাস্টার ডিগ্রি করতে পারে, যে বিএড করতে পারে, সে কিন্তু আর 4টা সাবজেক্ট পড়ে নিতে পারতো। কিন্তু তার সামহাউ এই শিক্ষা, এটা তো আর কেউ জানতো না যে আগামী 10 বছরে আমাদের ফিউচার কি প্রবলেম, ফিউচার কি হতে চলেছে। এটা কেউ তখনও বলেনি যে ভাই এটা চেঞ্জ করে তুমি এটা করে নাও। এটা রেয়ারলি কেউ বলেছে, এবং কেউ এক্সপেক্টও করেছে যে একটা রাজ্যে 10 বছর কোনো পরীক্ষা হবে না। এটা কারুর দূর দূরান্তেও স্বপ্নে কোনোদিন আসার মতো জিনিসই নয়। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি জাস্ট একবার ভাবো, এই কেসটাকে যদি আগামী 2 থেকে 3টে বছর টেনে দেয়, তাহলে তোমার ফিউচার গিয়ে দাঁড়াবে কোন জায়গায়। যারা শুধুমাত্র আমাদের স্টেটের পরীক্ষার জন্য পড়াশুনো করছো, যারা হচ্ছে স্যার আমি তো ইংলিশ পারি না, আমি মোটামুটি পারি, ওই জন্য আমি হচ্ছে শুধু ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো দেবো। আর ওয়েস্ট বেঙ্গলে সিভিল সার্ভিস পরীক্ষার কথা তো ছেড়েই দাও। সিভিল সার্ভিস ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে ডব্লিউবিসিএস পরীক্ষা আমার মতে বলে তাদেরই টার্গেট করা উচিত যাদের যথেষ্ট ব্যাকআপ প্ল্যান আছে, মানে যার ফিনান্সিয়াল স্টেবিলিটি ফ্যামিলির খুব ভালো, একমাত্র তাদের টার্গেট করা উচিত। আর না হলে ফার্স্ট প্রায়োরিটি অন্য কোনো পরীক্ষা হবে, সেকেন্ড প্রায়োরিটি ডব্লিউবিসিএস রাখা উচিত। কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো, 2024 সালের পরীক্ষা, প্রিলি পরীক্ষা 2024-এর ডব্লিউবিসিএস প্রিলিমস হবে কবে? যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি ওবিসি কেসটা ঠিকঠাকভাবে মেটে, তবে গিয়ে সেই পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বর মাসে। অক্টোবর-নভেম্বর মাসে কোন সালে? 2025 সালে এসে, 2025 সালে এসে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে গিয়ে। এবারে এই পরীক্ষা শেষ হতে যদি খুব বেশি অঘটন না ঘটে, পিএসসি এই পরীক্ষাটা কমপ্লিট করবে 2027 সালে গিয়ে। পিএসসির দৌড়ের গতি এতটা, ডব্লিউবিসিএস এইটা গিয়ে শেষ করবে 2027 সালে গিয়ে। 2024-এর তুমি প্রিপারেশান নিচ্ছ এখন, ডব্লিউবিসিএস 23 থেকে নিচ্ছ, 24 থেকে নিচ্ছ, 22 থেকে নিচ্ছ, 2027 সালে গিয়ে তুমি হচ্ছে ফাইনাল মেরিট লিস্টে, আমি এক্সট্রিম নেগেটিভ ভাবলাম, তোমার হলো না। তাহলে বুঝতে পারলে তারপরে কীটা হবে। অথচ তুমি বসে আছো যে আমি স্যার ডব্লিউবিসিএসের জন্যই রেডি। আমি কাউকে ডিমোরালাইজ করছি না, আর কাউকে ডিমোরালাইজ করার মতো যোগ্যতাও আমার নেই। যে তুমি কি হবে লাইফে এটা আমি কোনোদিন ডিসাইড করতে পারি না। তুমি লাইফে কি করতে পারো এটা আমার তো মনে হয় কারোরই ডিসাইড করার ক্ষমতা নেই যে আমি তোমাকে ঠিক করে দেবো তুমি এইটা করবে। কারণ আমি যতটুকু তোমার লিমিট ভাবতে পারি, তুমি তার থেকে অনেক বেশি দূর যেতে পারো। এটা হচ্ছে বাস্তব যে কোনো মানুষের জন্য এটা। তাই ঠিক আছে, তাহলে আমি সেই বেসিসে বললাম 2024-এর ডব্লিউবিসিএস পরীক্ষার ভবিষ্যৎ হচ্ছে এটা। ঠিক আছে, রইল বাকি অন্যান্য পরীক্ষা। এবার তুমি ভাবো, একটা নোটিফিকেশান বেরিয়ে পিএসসির রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে মিনিমাম টাইম লাগে 3 বছর। যে কোনো পরীক্ষা, সেটা ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, আমি 3 বছর এক্সট্রিম বলে দিলাম, তার জন্য দুঃখিত। 2.5 বছর তো ভাই নেবে, 2 বছর তো ভাই নেবে। ঠিক আছে, অতএব এখানে এসে ঝাঁপিয়ে এসে লাফিয়ে এটা বলবে না অমুক পরীক্ষার তো অমুক হয়, সেন্ট্রালে সেটা হয়, সেটা নিয়ে কেন বলছে না, ওই রকম মূর্খ তর্কতে আমি যাব না। ঠিক আছে, মেন কথা হচ্ছে এটা সময় লাগছে, এটা হচ্ছে মেন কথা। পুলিশের পরীক্ষাটা ঠিক ছিল, সেটাও ওবিসি কেসের চক্করে একদম ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের করণীয়টা কি? একটাই ভাই করণীয়, যদি তোমার বয়স আছে, আমি তোমাকে বলবো, শুনতে খারাপ লাগবে, যদি তোমার বয়সটা 27-এর মধ্যে আছে, যদি তোমার বয়সটা 30-এর মধ্যে আছে,
রেলের পরীক্ষা যেভাবে জেগে উঠেছে রেল, আগামী দুটো পরীক্ষা তুমি দিতে পারবে। এইবারের এনটিপিসি, এইবারের গ্রুপ ডি, সামনের 2000, ওরা বলেছিল 25-এও নোটিফিকেশান বের করবে, কতটা বের করতে পারবে সেটা আলাদা ব্যাপার, বা এগুলো 24-এর নোটিফিকেশান বেরোচ্ছে, 25-এ ওরা বের করবে বলেছিল। যদি বেরও করে শেষের দিকে গিয়ে ক্যালেন্ডার অনুযায়ী ওরা, তাহলেও তুমি মোটামুটিভাবে তুমি রেলের পরীক্ষা, আমি ইন জেনারেল যারা সবাই সব পরীক্ষা দিতে পারবে এরকম ধরে নিয়ে তুমি দুটো এনটিপিসি দিতে পারবে এবং তুমি দিতে পারবে দুটো গ্রুপ ডি। ঠিক আছে, দিতে পারবে দুটো গ্রুপ ডি। আমি এটা তাদের জন্য বলছি যারা ইংলিশটাকে নেগলেক্ট করতে চাইছো, তাদের জন্য। যাদের হচ্ছে অলরেডি ইংলিশ পড়তে ভালো লাগে, আর সব থেকে বড় কথা হচ্ছে ভালো যদি কেউ লাগিয়ে নিতে পারো, তার জন্য বেশ কয়েকটা অপরচুনিটি আছে। তুমি আগামী 2-3 বছরে, সেটা তোমার যদি বয়স 27-এর মধ্যে হয়, তুমি সিজিএল প্রত্যেক বছর দিতে পারবে। তুমি বলবে স্যার হাই কাট অফ আমি তো দিতে পারবো কি করে? ভাই স্বাভাবিকভাবে একটা তোমার লাইফ সিকিউরিটির ব্যাপার। তুমি একবার একটা পরীক্ষা ক্লিয়ার করে নিলে তারপরে তোমার, এটা আমাকে একজন আমার স্যার বলেছিলেন যে যেদিন তুমি চাকরি পাবে তার পরের দিন সূর্যটা অন্যভাবে উঠবে। এটা একদম বাস্তব কথা। একজন বেকার, আমরা তো আর কোটিপতি ফ্যামিলি থেকে ভাই বিলং করি না, একদম বাস্তব কথা। তুমি আজকের কিছু করছো না, কালকে যখন চাকরি পেয়ে যাবে না, অনেকে হাওয়ায় উড়ে যায় আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম যারা মাটিতে থেকে জিনিসটাকে ফিল করতে চায়, আমি এরকম প্রচুর আমার ফেসবুকে, আমার মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনকে আমি ফলো করি বা তাদের পোস্ট আমার প্রোফাইলে চলে আসে, আমি দেখি চাকরি পাওয়ার পরে না তাদের নিজেদের লাইফটাকে সুন্দর করে গুছিয়ে এনজয় করছে লাইফটাকে, যেটাকে বলে ওই দেখিয়ে দেওয়া লাইফ নয়। আমার লাইফ আমি এনজয় করছি, আমি ঘুরতে যাচ্ছি, আমি ছবি তুলছি, আমার যা যা শখ আমি পূরণ করছি। এই যে জিনিসটা, এটা ভাই তুমি একবার জিনিসটা ভাবো যে আমার এখনই পরিশ্রম করবে এরকম একটা, আমি, তুমি দেখবে ফেসবুকে একটা সুন্দর মাঝে মাঝে একটা রিলস আসে, আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে রিলস দেখি। এই হচ্ছে দুটো গ্রাফ, এই হচ্ছে তুমি যদি এখন উঠতে খুব কষ্ট হচ্ছে তোমার, এইখানে খুব কষ্ট করে তুমি উঠছো এইখানে, আর এখানে কষ্ট করে এইখানে ওঠার পরে তারপরে দেখো তুমি যখন স্লোপে নামবে তোমার একটা লাইভ হবে। আর এখানে তুমি খুব মজ মস্তিতে নেমে চলে গেছো, এইখানে বয়স তোমার হয়ে গেল 35, তারপরে হচ্ছে জীবনের আসল খেলাটা শুরু হবে। আমি তো বলি 30-এর পরে আসল খেলাটা শুরু হয়, কিন্তু তাও বলছি তোমাকে এক্সট্রিম 35 এজ যখন হয়ে যাবে না, তুমি যদি ততদিনে নিজেকে প্রমাণ করতে না পারো বা প্রুভ করতে না পারো যে আমার যোগ্যতাটা কোন লেভেলে, আমি সিজিএল ক্লিয়ার করার মতো আমার মধ্যে ক্যাপাবিলিটিস আছে, আমার মধ্যে এনটিপিসি ক্লিয়ার করার মতো ক্যাপাবিলিটিস আছে, তুমি ক্লিয়ারও করে নিয়েছো, তখন দেখবে তোমার প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা বা তোমার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু যখন 35-এ এসে তুমি কিচ্ছু করতে পারোনি ইন দ্য সেন্স তুমি যে ফিল্ডে তুমি নিজেকে হায়ার পজিশনে দেখতে চেয়েছিলে সেটা করতে পারোনি। লাইফে চাকরি না হলেও ভাই অনেক কিছু করা যায়, এবং এটা নয় যে পৃথিবীর সবাই সরকারি চাকরি করছে। আমাদের টোটাল পপুলেশনের, ওয়েস্ট বেঙ্গলে টোটাল 10 কোটি মানুষের মধ্যে না 1% লোকও সরকারি চাকরি করে না ভাই। অতএব এটাকে এত হাইপ বানানোর কিছু নেই। আমি চাকরি করছি মানে আমি দুনিয়া উজাড় করে দিয়েছি এরকম কোনো ব্যাপার নেই। সরকারি চাকরি না করেও প্রাইভেটে চাকরি করে এরকম লোককে দেখা আছে, আমারই স্টুডেন্ট আছে প্রাইভেটে চাকরি করে জীবনে বিশাল ভালো আছে। অতএব ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমি সবসময় চেষ্টা করব আমি যেটা অ্যাচিভ করতে এসেছি সেটা যেন আমি অ্যাচিভ করতে পারি, এটা গোল হওয়া উচিত। ঠিক, তাহলে তুমি ভাবো 35-এর পরে তুমি যদি কিছু না করতে পারো ভাই, তোমাকে যে কোনো রকমভাবে ইউটিলাইজ করা যাবে, তুমি ইউটিলাইজেশনের পাত্র হয়ে যাবে। তুমি যে কোম্পানিতে ঢুকবে তুমি ছাড়তে পারবে না, তোমার উপর বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি চলে আসবে, তোমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি চলে আসবে, মা বাবার রেসপন্সিবিলিটি চলে আসবে। তখন তোমার ওই শখ, তোমার এই যে বলে না যে ওই একটা কথা আছে যে কি বলবো, ওই হানিমুন লাক্ষাদ্বীপ থেকে ওই দীঘায় চলে আসবে, এরকম একটা যে কথা বলে, ঠিক ওই রকম ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে, এক্সপেকটেশন লাইফে তুমি যদি নিজের এক্সপেকটেশন নিজে পূরণ, লোক তোমার এক্সপেকটেশন পূরণ করবে না পরের কথা, কিন্তু আমি আমার এক্সপেকটেশন যদি পূরণ করতে না পারি না, তাহলে কিন্তু ভাই সেটা সব থেকে বড় প্যাথেটিক হবে আমার নিজের জন্য, অন্য কারোর জন্য নয়, প্রত্যেকের। ভাই এটা হচ্ছে লাইফের, তোমাকে আমি একদম বাস্তব জিনিসটা তোমাকে দেখানোর চেষ্টা করছি ভালো করে। আমার টার্গেট হচ্ছে এটাই, তোমাকে এটাই বলার যে তুমি যে ওই যে কটা কনস্টেবলের অঙ্ক করছো না, কটা এসআইয়ের অঙ্ক করছো, ভাই এগুলো ছেড়ে দাও। বা তুমি কটা যে ওই জেনারেল স্টাডিজ পড়ছো, সারাক্ষণ ধরো তুমি অমুক চ্যানেলে চলে যাচ্ছ, সারাক্ষণ ম্যাথ করছো, তুমুক চ্যানেলে চলে যাচ্ছ, সারাক্ষণ ম্যাথ করছো। এরকম নয় যে তুমি জেনারেল স্টাডিজের 80% কোশ্চেনই তোমার সব ঠিক হয় সবসময়।
এই জিনিসটাকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমাকে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে, ভিডিও দেখতে হবে নয়। সারাদিনে আমি চাইলে 20 মিনিটের হচ্ছে 5টা করে ভিডিও আমি আপলোড করতে পারি সারাদিনে। আমি নিজে লোককে বলবো যে রিলস দেখা ভুল, আর আমি টিচার হয়ে সারাদিনে 10টা রিলস আপলোড করে দিচ্ছি, এটা ভাই কখনো অ্যাকসেপ্টেবল নয় আমার জন্য। আর এটা তুমি স্টুডেন্ট হিসেবে এটা তুমিও করবে না, এটা হচ্ছে আমার মানে তোমাদের ছোট ভাই বোন হিসেবে আমার এটা বলা। কি করতে হবে, ফোকাসটাকে শুধুমাত্র আমাদের স্টেটের যে এক্সামগুলো আছে ওইগুলো ছেড়ে তোমাকে বাইরে বের করতে হবে। স্টেটের এক্সামগুলোকে ছেড়ে যখন বাইরের দিকে ফোকাস করবে তুমি তখন দেখতে পাবে কঠিন কঠিন অঙ্ক, কঠিন কঠিন জেনারেল স্টাডিজ। তুমি দেখবে একটা সময় তুমি খুব স্যাটিসফাই ফিল করবে, আমি তো সব অঙ্ক পাচ্ছি, সব পাচ্ছি। স্যাটিসফাই ভাই হওয়া যাবে না, এটা হওয়া যাবেই না। যেদিন তুমি কম্পিটিটিভ ফিল্ডে স্যাটিসফাই হয়ে যাবে যে আমি সব জানি সব পারি, সেদিন তুমি শেষ হয়ে যাবে। এরকম প্রচুর লোকে কমেন্ট করেছে বহুদিন আগে, কমেন্ট করে এসে এইগুলো তো সহজ অঙ্ক, এইগুলো তো সহজ জিকে, স্যার আপনি জিকে জিজ্ঞেস করুন না, বলে দেবো। এরকম প্রচুর লোকে এসে হারিয়ে গেছে ভাই। ঠিক আছে, এই জিনিসগুলো করো না। সব সময় টার্গেট করো স্যার আমার বই বা টপিক পড়া কমপ্লিট। এমসিকিউ প্র্যাকটিস করো, বাজারে চলে যাও, যে কোনো এমসিকিউ বই নিয়ে চলে আসো, বই নিয়ে এসে সেটাকে প্র্যাকটিস করো। কোনো মক টেস্ট দাও, মক টেস্টে কী কী পারছি না সেটা দেখো, কোনো একটা রিজিয়ন দেখো সেখানে কী পারছি না সেটা দেখো, সেটার বেসিসে আবার কোশ্চেন বানিয়ে নাও। তুমি হচ্ছে টু ডু লিস্ট বানাও যে কালকের আমি হচ্ছে এই টপিকটার উপরে যে কোশ্চেনগুলো পারিনি সেগুলোকে রিভিশন দেবো। এইভাবে জিনিসগুলোকে রেডি করো। ঠিক আছে, এই কথাগুলো তোমার কাছে মনে হতে পারে স্যার এগুলো তো সবসময় সবাই বলে, ছেড়ে দাও। তুমি যদি জানো তাহলে তুমি জানো যে আমি রাইট পাথে চলছি, তাহলে কোনো দিন কারোর কথা ভাই শোনার দরকার নেই। ঠিক আছে, তো এখানে তুমি যেটা করো সেটা মেন যে ফোকাসটা তোমার হবে এবারে, তুমি এই স্টেট এক্সাম থেকে বাইরে বেরো। ওই গতানুগতিক পিএসসির কটা প্রশ্ন, গতানুগতিক পুলিশের পরীক্ষায় কটা প্রশ্ন, ওইগুলো ছেড়ে দাও এবারে, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে এবার ভাবো হচ্ছে আমাকে এই দুটো এনটিপিসি, দুটো গ্রুপ ডি, এই দুটোর মধ্যে একটাতে আমাকে চাকরি বাঁধাতেই হবে ভাই। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে আমি বাস্তব পরিস্থিতি বলছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, আমি তো এমপ্লয়ি, আমি জানি কি পরিস্থিতি। আমি হচ্ছি স্টেটের গ্রুপ বি সার্ভিসের পার্সন। ঠিক আছে, গ্রুপ সিও নয়, গ্রুপ বি। এই মুহূর্তে 18(8) যে সেন্ট্রালের যে 8 সিপিসি লাগু হবে, পে কমিশন যেটা লাগু হবে, গ্রুপ ডির স্যালারি আমাদের স্টেটের যে কোনো গ্রুপ এতে চাকরি করা লোকের থেকেও বেশি হবে। গ্রুপ ডির কিছু কিছু পোস্ট হবে। এবার তুমি বলবে স্যার সম্মান, ঠিক আছে, এটা একটা মাথার মধ্যে খুব সুন্দর একটা জিনিস ঘুরে বেড়ায় যে সম্মানের চাকরি। ঠিক আছে, আর তাহলে আমি যদি চাকরি করে সম্মান পাই, তাহলে যেদিন আমি রিটায়ার হয়ে যাবো তারপর দিন আমার সম্মান থাকবে না। সেন্সটা এটা বলে, তাই তো? যাই হোক, ওসব তর্কে গিয়ে লাভ নেই। ম্যাটার হচ্ছে এটাই, তুমি এখানে অনেক বেশি তুমি স্যালারিতে চাকরি করতে পারবে। স্টেটের গ্রুপ বি থেকে তুমি স্যালারিতে, তুমি গ্রুপ ডিতে ঢোকো না, আমার থেকে অনেক বেশি স্যালারি তুমি পাবে। মেন মোটিভেশন ভাই এটা। ঠিক আছে, চাকরি করব বেতনের জন্য, ওই কারোর দয়ায় ডিএ দেবে না দেবে ওটা পরের কথা। ঠিক আছে, আর সুপ্রিম কোর্ট হচ্ছে ভাই এমন, আমাদের স্টেট গভর্নমেন্টের থেকে সুপ্রিম কোর্ট হচ্ছে খুব সুন্দর জায়গা, মোটামুটিভাবে যেখানে প্রচুর মানুষের স্বার্থ জড়িয়ে আছে, সেই সমস্ত জায়গাতে সুপ্রিম কোর্ট কিন্তু খুব সুন্দরভাবে ওয়েস্ট বেঙ্গলকে ভালো করে প্রোটেক্ট করে। ঠিক আছে, যেমন রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে এখনও কেস পেন্ডিং আছে, কেস পড়ে আছে। এই কেসটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কেস, এর জন্য ভালো করে সময় দিতে হবে। এই জন্য লাস্ট 3 বছরের ডেট পাওয়া যাচ্ছে না। এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের মানে খুব অতি সম্মানের সঙ্গে আমরা বলতে চাই যে সুপ্রিম কোর্টের এই হচ্ছে নজরদারি। একটা বকেয়া ডিএ, এই বকেয়া যে বেতন, এই বেতন কম হলে তার যে পরিণতি কি হতে পারে, তার পরিস্থিতি কি হতে পারে, সেটা কোনোদিন কেউ পেনশন যারা পায় তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবে। আফটার রিটায়ারমেন্ট কি পরিস্থিতি হতে পারে তোমার বেতন কম হওয়ার কারণে, তাদেরকে কোনোদিন গিয়ে জিজ্ঞেস করবে ভাই। ঠিক আছে, অতএব সুপ্রিম কোর্টের এই ওবিসি কেসটার এর যে কি সুরাহা হতে পারে এটা কেউ বলতে পারবে না। আমি এক্সপেক্ট করব এইটা আগামী ডেটেই কমপ্লিট হয়ে যাক, এটা আমি এক্সপেক্ট করব, কিন্তু কতটা হবে সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্নের ব্যাপার। আমি এইটুকু বলার তোমাদেরকে সবসময় যেটা আমি গাইড করার চেষ্টা করি পজিটিভলি, পুরো ফোকাস হয়ে যাও এই জায়গাতে।
সিজিএলে, সিএইচএসএলে, এমটিএসে যাদের হাইট আছে, ভাই কেন আমাদের শুধু স্টেটের পরীক্ষার জন্য তুমি প্রিপারেশান নেবে? সিপিওর জন্য প্রিপারেশান নাও, তুমি জিডির জন্য প্রিপারেশান নাও। এখানে এসআই হয়ে যা বেতন পাবে ওখানে সিপিওতে এর দ্বিগুণ টাকা বেতন পাবে, যদি টাকাটাই মোটিভেশন ভাবি আমি। বুঝতে পারলে? তাহলে এই জিনিসগুলোকে ফোকাস করো। আর ভাই এগুলোর প্রিপারেশান তুমি যদি নাও না, তুমি চোখ বন্ধ করে যে কোনো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা তোমার এমনি ক্লিয়ার হয়ে যাবে, ডব্লিউবিসিএসটা বাদ দিয়ে। বুঝতে পারলে? সবাই তো আর ডব্লিউবিসিএসের জন্য পড়ছো না, ম্যাক্সিমাম পড়ছো কিসের জন্য? পিএসসি যদি হয় ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, এগুলোর জন্য। ম্যাক্সিমাম না হলে পুলিশের জন্য। ভাই এইটার জন্য পড়ে নাও, এইটার জন্য যে কোনো পরীক্ষা তোমার সেটার ক্লিয়ার হয়ে যাবে। এইটার জন্য পড়া শুরু করো, যে কোনো পরীক্ষা তোমার ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে কথাটা? তো এইটাই হচ্ছে বলার। আমি চাই কেসটা তাড়াতাড়ি নিষ্পত্তি হোক, কারণ এর উপরে অনেক কিছু নির্ভর করে আছে, অনেকের ফিউচার। আমি বলছি মানে যে তুমি এইসবের জন্য, এই পরীক্ষার জন্য, অনেক স্টুডেন্ট হতেই পারে যে সে সিজিএলের জন্য নয়, এটা মানতে হবে। আমি যতই বার খেয়ে চলে আসি, আমাকে ডব্লিউবিসিএস হয়ে দেখিয়ে দিতে হবে, আমি হতেই পারে আমি ওই ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমি নই। এটা যে যত তাড়াতাড়ি বুঝে যাবে, মেনে যাবে, তার লাইফে তত ভালো। 7 বছর 8 বছর রোগড়ে একটা প্রিলি পাস হয়নি, তারপরেও আমি স্বপ্ন নিয়ে বসে আছি আমি বাতি গাড়ির সামনে, যদিও বাতি গাড়ি পাওয়ার কোনো রুলস নেই, কিন্তু বাতি গাড়ির সামনে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলবো, এটা যদি হয়, এটা কিন্তু বুঝে নেওয়া উচিত যে না, এটা আমার জন্য নয়। এটা যত তাড়াতাড়ি তুমি বুঝে যাবে, বা যেটার জন্য আমি নই সেটার জন্য যত তাড়াতাড়ি আমার মাথায় ফিট হয়ে যাবে, তত আমি লাইফে মুভ অন করতে পারবো, আমি তত এগোতে পারবো। আমি যদি মনে করি স্যার আমি এটার পড়াশুনো করছি খুব ভালো করে, পড়ে তারপরে আমি আমার এখানকার পরীক্ষাগুলোও দেবো, পড়ো। কিন্তু ভাই কোনোদিন কনস্টেবলের প্রিপারেশান নিয়ে কোনোদিন এনটিপিসি ক্লিয়ার হবে না। আমাকে অনেকে জিজ্ঞেস করে স্যার এই পুলিশের যে ব্যাচটা আছে এটা নিলে এনটিপিসি হয়ে যাবে? আমি বললে হ্যাঁ, বললে তো বলে দিতে পারতাম, কিন্তু আমি পরিষ্কার জানি 30 to 40% কাজে লাগবে, কোনোদিন সম্ভব নয়। ঠিক আছে স্যার, ওকে, এই হচ্ছে বলার, সামান্য এইটুকু বলার। এবার তোমার যেটা ভালো লাগবে সেটা করো, যেভাবে তুমি মোটিভেটেড আছো সেইভাবে নিজেকে মোটিভেট রাখো, ধীর থাকো, স্থির থাকো, প্রিপারেশান নিতে থাকো, ঠিক হয়ে যাবে সব। ঠিক আছে ভাই, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।